আজকের ভিডিওর মাথায় মূলত রাজেশ এক্সপোর্ট নিয়ে কথা বলবো, কেন কি রাজেশ এক্সপোর্ট টপ লেভেল থেকে 74% মতো ডাউন আছে। এবং যদি এখান থেকে কেউ অনেকে ভাবছে যে এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করা যায় কেন, কেন কি যদি ফ্রেশ ইনভেস্ট এখানে করে তো সেক্ষেত্রে কারেন্ট প্রাইস থেকে মোটামুটি 200 250 300% মতো এখানে আপসাইড পটেনশিয়াল আছে। তো এটা ভালো ইনভেস্টমেন্ট অপশন হতে পারে কিনা, আর কোম্পানি বিজনেস কি বলছে, ফান্ডামেন্টাল কি বলছে, এবং কোম্পানি কেন এত স্টক প্রাইস ডাউন হলো, এত প্যাথেটিক কন্ডিশন গেল যে 75%-এর মতো স্টক প্রাইস ডাউন চলে গেল, টোটালটা অ্যানালাইজ করবো এবং A to Z দেখবো যেখানে কোম্পানির ফিউচার প্রসপেক্ট কি আছে, যে এই স্টক প্রাইস কি বাউন্স ব্যাক আদৌ করতে পারে নাকি কোম্পানি একদম কোলাপস হয়ে যাবে। A to Z দেখবো এবং ডিটেলস আলোচনা করবো। তো যারা এই চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলে রাখি, আমার নাম দীপাঞ্জন, আমি মিউচুয়াল ফান্ড, পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাই, এবং যেটা আমি শিখেছি লাস্ট কয়েক বছরে সেটাই শেখানোর চেষ্টা করি। আর একটা জিনিস বলার, এটা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না, আমি জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করছি। আমি যতটুকু আমি অ্যানালাইজ করে বুঝতে পারছি সেটাই আমি শেয়ার করব। এটা কোনো বায়ার সেলের রিকমেন্ডেশন না, কেন কি এটা অনেক, এটা জাস্ট ইন্ডিভিজুয়াল ডিসিশন হবে। কেন কি লস হলেও নিজের পোর্টফোলিওতে লস হবে, সেটা তার জন্য দায়ী আমি থাকবো না, আবার লাভ হলেও কিন্তু এই লাভটা আমি পাবো না। তো সেক্ষেত্রে আমি আমার ওপিনিয়নটা শেয়ার করবো, তারপরেও নিজে মনের সাথে অ্যানালাইজ করে এর প্রস অ্যান্ড কনসটা অ্যানালাইজ করে তারপরে কিন্তু ডিসিশন নেওয়া উচিত। তো প্রথমে যদি বলি, এটা এই কোম্পানি মূলত কাজ হচ্ছে, মানে এর গোল্ড রিফাইনারি কোম্পানি, এর গোল্ড ম্যানুফ্যাকচার করে, মানে জাস্ট মাইনিং করে, গোল্ড বের করে ওই রিফাইন করে, রিফাইনারি আছে ওদের। ওয়েলকাম বি বলে একটা জায়গা আছে, ওখানে বড় রিফাইনারি আছে ওদের, ম্যানুফ্যাকচার করে, প্লাস ওদের কিছু গোল্ড স্টোর আছে, যেমন সেনকো গোল্ডের আছে, যেমন স্টোর থাকে, তো এরকম ফিজিক্যাল স্টোর আছে এদের। আর মূলত এর মেন বিজনেসের রেভিনিউ আসে হচ্ছে গোল্ড রিফাইনারি থেকে, এবং গোল্ড এক্সপোর্ট করে, মানে যে গোল্ডে যে বিস্কিট থাকে বা বুলিয়ন থাকে ওগুলো এক্সপোর্ট করে কিন্তু ওর মেনলি ইনকাম হয়। তো কোম্পানির যে কিছু প্লাস পয়েন্ট আগে বলে রাখি, যে কোম্পানি আজকের দিনে কিছু ভালো কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে কোম্পানি আজকের দিনে বুক ভ্যালু 516, আর কারেন্ট প্রাইস 264, তার মানে বুক ভ্যালুর নিচে ট্রেড করছে। বুক ভ্যালুর নিচে ট্রেড করার মানে এটাই যে কোম্পানি আন্ডার ভ্যালুয়েশনে আছে, যে কোম্পানি যদি রিয়েল ভ্যালুয়েশন যদি 5 টাকা হয়, সে আজকে 3 টাকায় পাচ্ছি, মানে সস্তা পাচ্ছি কোম্পানিকে। তো এটা প্লাস পয়েন্ট। আর ব্যালেন্স শিটের মধ্যে আরও দুটো প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওর রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে 10 বছর আগে 2,000 কোটি টাকার রিজার্ভ ছিল, আজকের দিনে 15,000 কোটি রিজার্ভ। এবং যে বড়োইং যদি বলি, যেটা লোন নেওয়া, যে কোম্পানির একটা টাইমে যে 2,2700 কোটি টাকা লোন ছিল, যেটা আজকের দিনে কমতে কমতে 627 কোটির তে চলে এসেছে। তো এই কটা জিনিস হচ্ছে প্লাস পয়েন্ট। আর নেগেটিভ যদি বলি, তো নেগেটিভ অনেক কিছুই আছে, যেটা বলা এক এক করে তুলে ধরবো। তো প্রথম নেগেটিভ যেটা বলি সেটা হচ্ছে কোম্পানির কোয়ার্টারের রেজাল্ট। যে ডিসেম্বর কোয়ার্টারের যে রেজাল্ট কোম্পানি পোস্ট করে, সেখানে দেখা যাচ্ছে কোম্পানির সেখানে কোম্পানি 65,000 কোটি টাকা সেলস হয়েছে। আর যদি আগের কোয়ার্টারের সাথে কম্পেয়ার করি, যে ডিসেম্বর 2022-এর সাথে, তো দেখা আছে 94,000 কোটি টাকা সেলস, তার মানে সেলসের দিকে ডিগ্রোথ কোম্পানির। তো ডিসেম্বর 22-এ ওর নেট প্রফিট ছিল 422 কোটি টাকা, যে আজকের দিনে নেট প্রফিট 12 কোটি টাকা। তো প্যাথেটিক কন্ডিশন নেট প্রফিটের দিক দিয়ে। আর এটার মেন কারণ হচ্ছে কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন, OPM যেটা বলা হয়, অপারেটিং আর প্রফিট মার্জিন একদম 0%-এ চলে গেছে। তো একদম মানে প্যাথেটিক কন্ডিশন। অনেকে বলবে যে অপারেটিং প্রফিট মার্জিন এইসব কোম্পানির ক্ষেত্রে, বিশেষ করে গোল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির ক্ষেত্রে ওদের প্রফিটিং মার্জিন কম থাকে, কিন্তু 0% তো কোনো মানেই হয় না, না, যেখানে কোম্পানি কোনো মতেই সাস্টেন করতে পারছে না। তার আরেকটা বলা, যে এই যে 12 কোটি টাকা যে নেট প্রফিট 2022-এ এসছে, তাও আসছে এটা একটাই কারণ, সেটা হচ্ছে আদার ইনকাম। যে আদার ইনকাম কোম্পানি যেটা আছে, সে আদার ইনকাম 12 কোটি টাকা আসছে জন্য কোম্পানির নেট প্রফিট কিন্তু 12 কোটি টাকা আসছে। আদারওয়াইজ কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি বলা যায়, যদি যদি আদার ইনকামটা বাদ দেই, তো আলটিমেটলি কিন্তু কোম্পানির লস মেকিং কন্ডিশন চলে গেছে। মানে 1 বছর আগেও কোম্পানি যদি 1 বছর আগে 400 সাড়ে 400 কোটি টাকা নেট প্রফিট ছিল, আর আজ 1 বছর পরেই কোম্পানি কিন্তু লস মেকিং কোম্পানি বলা যায়। তো বহুত বাজে কন্ডিশন, মানে খুবই প্যাথেটিক কন্ডিশন ব্যালেন্স শিটের ক্ষেত্রে বলা যায়। আর কেউ যদি বলবে, কেউ আগের কোয়ার্টারের সাথে কম্পেয়ার যদি করে, অনেকে এটা করা কোনো মানে হয় না, কিন্তু তাও যদি কেউ কম্পেয়ার করতে চায়, যে আগের কোয়ার্টারে ওদের 3800 কোটি টাকা সেলস আসছে, আজকের দিনে সেলস আছে 65,000 কোটি টাকা। তো অনেকে বলে সেলস বাড়ছে, কিন্তু সেলস বাড়লে কি হবে, কিন্তু আলটিমেটলি ইপিএস বাড়ছে না। ইপিএস একদম প্যাথেটিক, মানে মানে সে ইপিএস নেই বললেই চলে, 0.42%। আর এটাই কারণে আর এপিএস যতক্ষণ না বাড়বে, স্টক প্রাইস কিন্তু কোনো মতেই মুভ করবে না। তো এই একটা বলার ব্যালেন্স শিটের ক্ষেত্রে, কোয়ার্টারের রেজাল্টের ক্ষেত্রে। আর যদি ব্যালেন্স শিটে দেখি, তো ব্যালেন্স শিটে কিন্তু আহামরি কোনো ইম্প্রুভমেন্ট নেই, কোনো ইম্প্রুভমেন্ট নেই বলা যায়। যে একটা টাইমে 733 কোটি টাকা নেট প্রফিট ও কখন পোস্ট করতো, ও পোস্ট করতে হচ্ছে 2015-তে। তার মানে 15 থেকে আজকে 24, মোটামুটি 10 12 9 বছরের মতো ডিফারেন্স। এই 9 বছরে কিন্তু স্টক প্রাইস মানে একই লেভেলে পড়ে আছে।
এবং একটা জিনিস দেখা যায় যে কোম্পানি হায়েস্ট নেট প্রফিট যেটা ছিল 1200 কোটি টাকা, 1300 কোটি টাকা, এই 1200 কোটি টাকা কিন্তু এখন পর্যন্ত ক্রস করতে পারেনি। 1200 কোটি টাকা আসছে এখন পর্যন্ত, যে 2020-তে 4 বছর 5 বছর হয়ে গেছে ওই লেভেলে ট্রেড, এখনো পর্যন্ত 1200 কোটি টাকা ক্রস করতে পারেনি। প্লাস যে ওর নেট প্রফিট যেটা ছিল ওই একই লেভেলে 9 বছর আগের নেট প্রফিটে চলে আসছে কোম্পানি, তো একদম প্যাথেটিক কন্ডিশন। তো কোনো দিক দিয়েই এর কোনো ভালো কন্ডিশন নেই। আর যদি আমি ইনভেস্টার সেকশনে গিয়ে দেখি যে প্রোমোটার কিন্তু সেম লেভেলে আছে, প্রোমোটার কোনো সেল করেনি, এটা ভালো সাইন। এফআইআই মোটামুটি 1%-এর মতো, এফআইআই এফআইআই যদি দেখি, ইয়ারলি যদি দেখি, একটা টাইমে এফআইআই 17% ছিল, এফআই এটা কিন্তু সেটা কমছে, এবং ডিআইআই যেটা 2% ছিল সেটা কিন্তু কিছুটা পরিমাণে বাড়ছে। আর পাবলিক আছে যেটা ছিল সেটা নর্মালি একই লেভেলেই আছে, মানে একটু হালকা পরিমাণে বাড়ছে, 1%-এর মতো বাড়ছে। তো ওভারঅল যদি সাম আপ করি ভিডিওটা ব্যালেন্স শিটের দিক দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স শিট খুবই প্যাথেটিক কন্ডিশন, কোনো মতেই এখানে এটা ইম্প্রুভ হওয়ার জায়গা নেই। আর সেরকম কোনো কোম্পানি রিভাইভের কোনো সিচুয়েশন আপাতত নেই যে কোম্পানি আহামরি কিছু একটা করছে যার জন্য কোম্পানির স্টক প্রাইস বাড়বে, নেট প্রফিট বাড়বে, সেরকম কিছু দেখা যাচ্ছে না। কিছু কিছু নিউজ এসছে যেখানে কোম্পানি গভর্নমেন্টের সাথে কিছু প্যাক্ট সাইন করছে, যেখানে ওর নতুন করে ব্যাটারি ম্যানুফ্যাকচার একটা কোম্পানি বানাচ্ছে, সেক্ষেত্রে ওর নেট প্রফিট ইম্প্রুভ হওয়ার কথা, কিন্তু ক্লিয়ার কোনো গাইডেন্স কিন্তু পাচ্ছে না। আর আরেকটা কথা সেটা মানে আসছে, সেটা হচ্ছে ব্যালেন্স শিটে যে ও নেট প্রফিটে যেটা আসছে ও ট্যাক্স দিচ্ছে না, যে মোটামুটি ট্যাক্সের একটা কমপ্লেন আসছে রাজেশ এক্সপোর্টের ক্ষেত্রে, তো একটা ট্যাক্সের ইস্যু আসছে, মানে কর্পোরেট গভর্নেন্সের কিন্তু একটা ইস্যু চলছে। তো আলটিমেটলি অনেক নেগেটিভ সাইন আছে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে বাজে কন্ডিশনে ব্যালেন্স শিট আছে। আর যদি চার্ট প্যাটার্ন দেখি, তো সেক্ষেত্রে কি চার্ট প্যাটার্ন একটা একটা টাইমে যখন এই 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 স্টকটা অনেকটা ফেভারই ছিল রিটেল ইনভেস্টরদের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে কোম্পানি কিন্তু চ্যানেলে ট্রেড করতো একটা টাইমে, যে এই একটা চ্যানেল। আর যদি দেখি আমরা এই লেভেলে কিন্তু একটা চ্যানেলে ট্রেড করতো, যে এই লেভেলে স্টক প্রাইস আসতো বারবার করে উপর লেভেলে যেত। তো সেক্ষেত্রে কিন্তু একটা চান্স ছিল যখন আগে এই লেভেলে যাওয়ার 65% মতো চান্স ছিল যে এই চ্যানেলের মধ্যে ট্রেড করবে এবং 65% আমরা বানাবো 1 বছরের মধ্যে। কিন্তু আজকের দিনে কিন্তু সেই কন্ডিশনটা নেই, কেন কি এই চ্যানেলটা ব্রেক করে ফেলে, ব্রেক করেও কিন্তু স্টক প্রাইস ভালো পরিমাণ ডাউন যায়, স্টক প্রাইস মোটামুটি 41% ডাউন যায়। তো এটাই বলার যে অনেকে হয়তো এই জায়গায় ইনভেস্ট করছে, ইনভেস্ট করে ভাবছে যে আরও কন্টিনিউয়াসলি বাড়বে, যে কেন করে আবার এই চ্যানেলে কিন্তু ইনভেস্ট করবো, এবং এই চ্যানেলের মধ্যে ব্রেক যখন আসবে তখন আমি সেল করবো, 65% 60% আসবে। কিন্তু আনফর্চুনেটলি এটা এই কন্ডিশনে প্যাথেটিক কন্ডিশন হয়, তার কারণ ব্যালেন্স শিট কোনো মতে ইম্প্রুভ হয়নি। আর স্টক প্রাইস কিন্তু আরও ডাউন যাওয়ার সম্ভাবনা আছে, কেন কি যতক্ষণ না ক্লিয়ার ইন্ডিকেশন আসছে ইপিএস এর বা নেট প্রফিটের বা বিজনেসের দিক দিয়ে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে, তো এর কিন্তু নেক্সট আরও নেট প্রফিট ডাউন যাওয়ার কথা আছে। যদি উইকলি চার্টেও দেখি, তো সেক্ষেত্রে উইকলি চার্টেও কিন্তু জিনিসটা নেগেটিভই বলা যায়। তো সেক্ষেত্রে এই যদি সাপোর্ট নেয়, তো সেক্ষেত্রে এই লেভেলটা সাপোর্ট নিতে পারে। আর শুধু এই লেভেলে সাপোর্ট নিলেও একটা বিরাট বড় স্টক প্রাইস কিন্তু ডাউন যাবে, যাওয়ার চান্স আছে মোটামুটি, আরও 30-40% কিন্তু স্টক প্রাইস ডাউন যাওয়ার চান্স আছে। তো এটাই বলার যে স্টক প্রাইস কিন্তু ডাউন যাওয়ার এখনো সম্ভাবনা আছে, এবং এখনো কিন্তু ওর ট্রেন্ড যে রিভার্সাল হওয়ার সেরকম কোনো ক্লিয়ার ইন্ডিকেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে না চার্ট প্যাটার্নও। আর যতক্ষণ না ব্যালেন্স শিট ইম্প্রুভ হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে ইনভেস্ট করার কোনো মানেও হয় না। তো অনেকে বলবে, আবার অনেকে এই জায়গা এই জিনিসটা বলবে যে যে এই লেভেল থেকে যদি ইনভেস্ট করি, তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো অপশন আছে, যদি আমরা এই লেভেলে এই লোয়ার ভ্যালুয়েশনে যদি ইনভেস্ট করি, তো সেক্ষেত্রে যদি আপসাইড পোটেনশিয়াল আমি দেখি, মানে 300% কিন্তু আপসাইড পোটেনশিয়াল আছে। অনেকে এটা বলবে যে কেন কি যদি আমি এই লেভেলে না কিনি তাহলে কবে কিনবো, কেন কি লোয়ার ভ্যালুয়েশনে তো কিনতে হয়। কিন্তু এটাই বলার যে লোয়ার ভ্যালুয়েশনে কেনার শুধু এই রাজেশ এক্সপোর্ট বাদেও কিন্তু অনেক স্টকস আজকের দিনে এভেলেবেল, যেমন এসবিআই আছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক আছে, যেটা নেট প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে, স্টক প্রাইস সেম লেভেলে ট্রেড করছে। তারপরে অ্যাক্সিস ব্যাংক আছে, এগুলো কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে পড়ে আছে, বিজনেস প্রুভেন বিজনেস, এবং দীর্ঘদিন ধরে ব্যবসা করে আছে। তো আমি বলবো লোয়েস্ট ভ্যালুয়েশনে দেখার জন্য যদি এটাই কিনতে হয়, আমি বলবো এটা বাদ দিয়ে আরও অনেক ভালো ভালো কন্ডিশনের স্টকস আছে, যেমন বাজাজ ফিনসার, বাজাজ ফাইন্যান্স আছে, একদম লোয়েস্ট ভ্যালুয়েশনে পড়ে আছে। তো আমার মনে হয় ওগুলাতে কনসিডার করা উচিত এটাকে অ্যাভয়েড করে। আর কেউ যদি এই লেভেলে কিনে থাকে, তো সেক্ষেত্রে কিছু করার নেই, জাস্ট ওয়েট করা উচিত, লস বুক করার কোনো মানেই হয় না। কোম্পানি এরকম না যে কোম্পানি বন্ধ হয়ে যাবে, কিন্তু কবে রিভাইভ করবে তার কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে এখানে ওয়েট করা উচিত, যতক্ষণ না স্টক প্রাইস বাইং লেভেলে আসছে ততক্ষণ এক্সিট করা কোনো মানে হয় না। আর এখান থেকে আমি বলবো ফ্রেশ ইনভেস্টমেন্টেরও কোনো মানে হয় না, কেন কি ক্লিয়ার ইন্ডিকেশন আমি যেহেতু পাচ্ছি না কোনো দিক দিয়ে এর ইম্প্রুভমেন্টের দিকে স্টক প্রাইসের বা ইপিএস এর, তো ফ্রেশ ইনভেস্টমেন্টের কোনো মানে হয় না। যারা খুবই রিস্কি প্লেয়ার এবং খুব রিস্ক নিতে পছন্দ, তো সেক্ষেত্রে এটা কনসিডার করা যেতে পারে, বাট আমার দিক থেকে ক্লিয়ারলি নোই থাকবে। আর বাকি তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করে বুঝে শুনে তারপরে এই ডিসিশন নেবে। আর এটাই বলার। আর সেরকম কিছু বলার নেই, কেন কি সবই মোটামুটি প্যাথেটিক কন্ডিশনেই আছে এই স্টক প্রাইস, ক্লিয়ার অ্যাভয়েড করারই দরকার।
আর এই এতটুকুই অ্যানালাইজ ছিল, আর অ্যানালাইজ করা ছিল, আর কি তেমন কিছু নেই। তবে এরকম এরকম লোয়েস্ট ভ্যালুয়েশনে কেউ যদি ইনভেস্ট করতে যায়, তো সেক্ষেত্রে আমি আমার চ্যানেলে কিছু ভিডিও আছে যেগুলো খুব ভালো ভালো কন্ডিশনে আছে, যেমন বন্ধন ব্যাংকের একটা ভিডিও আমি বানিয়েছিলাম যেখানে ওর সব দিক দিয়ে ইমপ্রুভমেন্ট আছে, যেমন বাজাজ ফিন্স আর বাজাজ ফাইন্যান্সের কথা বললাম, ওরকমই একটা মানে ভালো ইমপ্রুভ হতে পারে ওই সব একটা বন্ধন ব্যাংকের সিচুয়েশন, কারণ কি ওর ব্যালেন্স শিট, কোয়ার্টারলি রেজাল্ট, পিএনএল স্টেটমেন্ট সব দিক দিয়ে ইমপ্রুভ আছে, শুধু স্টক প্রাইস বাড়ে নিয়ে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বন্ধন ব্যাংকের কনসিডার করা যেতে পারে যদি আমরা ভালো লোয়েস্ট ভ্যালুয়েশনে কোনো কিছু খুঁজি। তো কেউ যদি ভিডিওটা না দেখে থাকো, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডেফিনেটলি এটার পরে চেক আউট করো, আশা করি এটাতে ভ্যালু পাবে। আর এতক্ষণ দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। এরপরে কোনো সাজেশন থেকে আমাকে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ নেক্সট ভিডিও বানানোর জন্য মনোবল বাড়ে। আর এখানে রাখছি ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।